আসসালামু আলাইকুম। আপনারা যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। অতীতের ধারাবাহিকতা আজকেও প্রি স্ক্রিন নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি আমি। প্রি স্ক্রিন যে বিষয়গুলো আজকে মিডিয়াতে আসছে, আমার মনে হয় এতগুলো আপনারা সবাই কম বেশি জেনে গেছেন, যদিও তারপরেও কথাগুলো একটু আলোচনার জন্য আপনাদের সামনে হাজির হলাম। যেটা হচ্ছে, প্রথমে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমাদের প্রাক্তন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ পে স্কেল বাস্তবায়ন নিয়ে তার দেওয়া একটি নোট রেখে গেছেন, তার বিদায়ী নোট যেটাকে বলা হচ্ছে। তিনি সেখানে বেশ বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন, কিছু কথা আকার ইঙ্গিতে বলে গেছেন, কিছু সরাসরি বলে গেছেন। এবং পে স্কেলটা আসলে যে বাস্তবায়ন দরকার, বা পে স্কেলটা যে আসলে জাতীয় স্কেলে আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজন, সেটা তিনি তার বিদায় নোটে উল্লেখ করে গেছেন। এবং তিনি একটি ইঙ্গিতপূর্ণ একটি কথা বলেছেন যে যে কারণে হোক পে স্কেলটা বাস্তবায়ন করা গেল না, উদাহরণ একটি কথা বলেছেন। সেখানে তিনি যে কথাটা বলেছেন, গুরুত্বপূর্ণ যে কথাটা বলছেন সেটা হচ্ছে যে গত 11 বৎসরে 111% মূল্যস্ফীতি ঘটেছে, এবং সেই বিবেচনায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের আয় কমে গেছে বা তাদের বেতন কমে গেছে, এবং সেটা নিয়ে তার কথা মূল্য যেটা যেটা বোঝায়, সারমর্ম যেটা বোঝায় যে এই অবস্থায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের চলা জীবন যাত্রা ভার বহন করা অত্যন্ত দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিধায় তিনি পে স্কেলটা বাস্তবায়নের জন্য বরাদ্দ 22,000 কোটি টাকা বরাদ্দ রেখে গেছেন, এবং এখান থেকে তিনি যেটা বলেছেন যে অবশ্যই দ্রুততর সময়ের মধ্যে বাস্তবায়ন করা হয়, এই মর্মে তিনি কথাগুলো বলেছেন। এই বিষয়টা, এই নিউজটা মিডিয়াতে আসছে। পাশাপাশি আরেকটা নিউজ মিডিয়াতে আসছে, সেটা হচ্ছে পে স্কেল দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে যারা আন্দোলন করছে পে স্কেল বাস্তবায়ন নিয়ে, তারা আমাদের অতীতের বা সাবেক মাঠ কাঁপানোর নেতা, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনাব জুনায়েদ সাকির সাথে দেখা করেছেন, বর্তমানে যিনি অর্থ প্রতিমন্ত্রীর দায়িত্বে নিয়োজিত। জুনায়েদ সাকির কথা আপনারা কে সামনে থেকে শুনছেন জানি না, আমি সামনে থেকে শুনছি, সামনাসামনি শুনছি ওনার কথা, ওনার অনেক বক্তব্য শুনছি। মাঠ কেঁপে উঠে তার কথা শুনলে। পে স্কেল নিয়ে তার অনেক জ্বালাময় বক্তব্য আছে। তো সেই জুনায়েদ সাকির বক্তব্য আর আজকের স্টেটমেন্টের মধ্যে রাত আর দিন তফাৎ, রাত একটা দিন একটা যেমন তফাৎ থাকে, সেরকম তফাৎ। আগের জুনায়েদ সাকির যে টোনে কথা বলতেন, দিতে হবে, কেন দিবে না, অবশ্যই দেওয়া উচিত, সেই জুনায়েদ সাকির এখন আর নাই। আসলে এটাই বাস্তবতা। আমরা সবাই আমাদের যার যে শক্তিটুকু আছে না, সেটাকে আমরা পুঁজি হিসাবে ব্যবহার করি, সেটাকে আমাদের শক্তিটাকে পুঁজি বানাই। যেমন শক্তিটাকে পুঁজি বানানোটা আলাদা জিনিস, আমার শক্তিটা আলাদা জিনিস। শক্তিটাকে আমরা আমাদের নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য পুঁজি বানাই। এই বিষয়টা খুবই আমাদের দেশের প্রেক্ষাপটে বা সাবকন্টিনেন্টের প্রেক্ষাপটে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। নীতি নৈতিকতা এখানে গুরুত্বপূর্ণ বিষয় না, বিষয়টা হচ্ছে আমার যে ক্ষমতাটুকু আছে, এই ক্ষমতাকে পুঁজি করে আমাকে উপরে ওঠা লাগবে। এটা সত্যি হোক মিথ্যা হোক, সত্যি বলে হোক মিথ্যা বলে হোক, জুনায়েদ সাকির বক্তব্য দেওয়ার মাঠ কাঁপানোর ক্ষমতা আছে, এটা অস্বীকার করার বুদ্ধি নেই। এবং তিনি সেই ক্ষমতাকে ব্যবহার করে, এখন যেটা বোঝা যাচ্ছে সেটাকে ব্যবহার করে আজকে তারা এই পজিশনটা অর্জন করেছেন বা পেয়ে গেছেন। এখন ওই মাঠ কাঁপানোর বক্তব্য আর এখন তিনি যে টোনে কথা বলতেছেন যে আপনারা ধৈর্য ধরেন, আস্তে ধীরে দেওয়া হবে, তিনি কিন্তু এর আগে তার বক্তব্যতে কখনো বলেননি যে আস্তে ধীরে দেওয়া হবে, ধৈর্য ধরেন। তিনি কিন্তু এর আগে যখন বলতেন, তখন যে কথাগুলো বলতেন যে এখনই দিতে হবে, এই মুহূর্তে দিতে হবে, কষ্টে আছে, ইত্যাদি ইত্যাদি কথা বলতেন। তো আজকে যখন এই যে জুনায়েদ আব্দুর রহিম সাকির সঙ্গে কর্মচারী নেতারা দেখা করেছেন, তখন তাদের সাথে শুভেচ্ছা বিনিময় হয়েছে। সচরাচর দেখা করতে গেলে যে বিষয়গুলো হয়, কারণ তিনি যখন মন্ত্রী, তার সাথে যখন দেখা করা অনেক টাফ ব্যাপার। কারণ আগেকার জুনায়েদ সাকির তো এখন নাই,
আগে ছিল জুনায়েদ আব্দুর রহিম সাকি, এখন হয়ে গেছেন অর্থ প্রতিমন্ত্রী। তো সে অতএব এখন অনেক বিষয় আছে এখানে, সে তো অনেক যে বিষয় আছে, তো সেই এখন তার সাথে দেখা করা হলে একটু অনেকটাই কঠিন। বিগত সময় প্রেস ক্লাবের দাবিতে চলা বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে কর্মচারীদের পক্ষে যে আওয়াজ তিনি তুলতেন বা তুলেছিলেন বলা যায়, সেটা তাকে এক স্মরণ করিয়ে দেওয়া লাগে এবং তিনি সেটা স্মরণ করে মুচকি মুচকি হাসেন। এটাই হচ্ছে বাস্তবতা। এবং সেটা সব হাসেন এবং কথা শুনে তারপরে তিনি তার পরিকল্পনার কথা ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেন। এই হচ্ছে আমাদের দেশের মাঠ কাঁপানো নেতাদের বিষয়। যখন মাঠ কাঁপানো হয়ে যায়, তিনি যখন ক্ষমতার অংশীদার হয়ে যান, তখন তার চরিত্রটা টোটালি অন্যরকম হয়ে যায়। আমি বলতেছি না যে এখনই এটা বাস্তবায়ন করা উচিত, কেন হবে না, কেন দিচ্ছেন না, বিষয়টা তেমন না। বিষয়টা যেন আমরা ওভারনাইট পরিবর্তন হয়ে যাই, এটাই হচ্ছে বাস্তবতা। তো সবচেয়ে যে বিষয়টা, তিনি আগে যেটা বলতেন যে এখনই দেওয়া লাগবে, কেন দিচ্ছেন না, এখন তিনি যেটা বলতেছেন যে একটু সময় লাগবে, তবে আস্তে ধীরে পে স্কেল পাবেন। বিষয়টা একটু খেয়াল করে দেখেন, একটু সময় লাগবে, একটু সময় লাগবে এবং আস্তে ধীরে পে স্কেল পাবেন। কেন? আগে তো আপনি এই কথা বলতেন না। কেন আস্তে ধীরে পাবো? টাকা তো রেখে গেছে, 22,000 কোটি টাকা তো রেখে গেছে, সেই টাকা তো বাস্তবায়ন করা সম্ভব। আস্তে ধীরে যে বাস্তবায়ন করে, ধাপে ধাপে যে বাস্তবায়ন করার কথা, ধাপে ধাপে বাস্তবায়ন করে যে টাকাটা লাগবে, এই টাকা তো রেখে গেছে। তাহলে কেন এখন সময় লাগবে? কেন এখন আস্তে ধীরে বাস্তবায়ন করবে? বিদায়ী অর্থ উপদেষ্টা তার নোটও বলে গেছেন আমরা টাকা রেখে যাচ্ছি, এবং তিনি বাস্তবায়নের জন্য তিনি বলেছেন যে আমরা যে কোনো কারণে এটা বাস্তবায়ন করতে পারলাম না। যে কোনো কারণ বলতে এখন কি বোঝায়, এটা ভাঙে সেটা বলা লাগবে না। রাজনৈতিক দলের নেতাদের, আমি আবার বলেছি, রাজনৈতিক দলের নেতাদের প্রত্যক্ষ চাপের কারণে রাজনৈতিক দলের নেতারা প্রত্যক্ষ চাপ দিয়ে পে স্কেল বাস্তবায়ন করতে দেয়নি, তাদের ভাগে কম পড়বে তাই। আর এখন সেই রাজনৈতিক দলের নেতা তো আপনারাই, আপনাদের জড়িত ক্ষমতা রয়েছে, যার পরে এখন আপনারা বলেছেন আস্তে ধীরে বাস্তবায়ন করা হবে। তাহলে ওই 22,000 কোটি টাকা কোথায় নিয়ে যাবেন বলেন? সেই ওই যে 22,000 কোটি টাকা রেখে গেল, সেই 22,000 কোটি টাকা এখন কোথায় যাবে, কোন জায়গা যাবে, কোন ফান্ডে যাবে? এর জবাব আছে আপনাদের কাছে? দিতে পারবেন? পারলে সৎসাহসে বলেন ওই 22,000 কোটি টাকা কোথায় ব্যয় করতেছেন আপনারা? এই প্রশ্নটা রাখলাম, আমি সকলের উদ্দেশ্যে বললাম, ওই 22,000 কোটি টাকা কোথায় রাখবেন আপনারা? সরি, কোন খাতে ব্যয় করবেন? সাক্ষাৎ শেষে বা ওই কর্মচারী পরিষদের সাথে সাক্ষাৎ শেষে বাংলাদেশ কর্মচারী কথা যেন বলা হয়, তখন তিনি কথা বলেছেন যে তারেক রহমান যেহেতু বলেছেন আপনারা আস্তে ধীরে পাবেন, তবে একটু সময় লাগবে, ধৈর্য ধরেন, পাবেন, তবে কতদিন সময় লাগবে তিনি সেই কথাটা বলেননি। এই যে একটা কথা, দেখেন, খেয়াল করে দেখেন, তারেক রহমান বলেছেন পাবেন, কেন আপনিও তো বলেছিলেন অতি সত্ত্বর দিয়ে দেওয়া হোক, আপনি কথা কেন এখন উল্লেখ করতেছেন না? এই সাধারণ জনগণকে, এই সাধারণ মানুষকে, এই সাধারণ কর্মকর্তা কর্মচারীদেরকে পুঁজি করেই তো আপনারা ক্ষমতাতে বসছেন। এখন সেই সাধারণ কর্মকর্তা কর্মচারী, সাধারণ মানুষের চাওয়া পাওয়া আস্তে ধীরে, আর আপনাদের চাওয়া পাওয়া সবার আগে। এই হচ্ছে আপনাদের বা আমাদের দেশের নেতাদের চরিত্র। এখন সাধারণ জনগণের চাওয়া পাওয়া আস্তে ধীরে পূরণ হবে, আর আপনাদের চাওয়া পাওয়া দ্রুততর সময়ের মধ্যে পূরণ হবে। এই জন্য আপনারা ক্ষমতা আসার জন্য এত তাড়াহুড়া, নির্বাচনের জন্য এত তাড়াহুড়া। নির্বাচন দিয়ে এদেশের জনগণের কি এমন পরিবর্তন হলো এখনো বোঝার সময় আসেনি যদিও, তারপরও এক সময় বোঝা যাবে যে নির্বাচনের মাধ্যমে যে পরিবর্তনটা আসলো, অন্তর্বর্তীকালীন সরকারকে জোর করে টেনে হিসেবে নামালেন আপনারা। দেশের একটি নির্বাচিত সরকার দরকার, নির্বাচিত সরকারের সুশাসন আসবে, নির্বাচিত সরকারের মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, নির্বাচনের মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে, নির্বাচনের মাধ্যমে সকল পরিবেশ শান্ত হয়ে যাবে, সকল জায়গায় সুষম বন্টন হবে। বন্টনের তো কিছু নাই, বন্টনের তো যা দেখা যাচ্ছে শুরু করছেন, তাতে অন্তর্বর্তীকালীন সরকার যে বিষয়টা রেখে গেছে সেটা আপনারা সেই ধারাবাহিকতা আপনারা যাচ্ছেন না। আপনাদের সহকর্মীরা, আপনাদের বিভিন্ন ক্ষেত্রে মন্ত্রীরা এখন উঠার পরেই
সংবাদ সম্মেলন করতেছেন, সংবাদ সম্মেলন করে এখানে একে হুমকি দিচ্ছেন, তাকে হুমকি দিচ্ছেন, তাকে দেখে নিচ্ছেন, ওকে দেখে নিচ্ছেন, শুরু করে দিচ্ছেন আপনারা। তাদের কাজ একটা কথা মনে রাখেন, মর্নিং শোজ দ্য ডে, মর্নিং শোজ দ্য ডে। এই সকাল দেখে দিনের সারা দিনের কর্মকার্য প্রণালী কিন্তু অনেকটাই বোঝা যায়। আশা করি আপনারা সফল হন। কিন্তু এই যে সিঁড়িগুলোর উপর পা দিয়ে ক্ষমতা আসছেন, যে সিঁড়িগুলো ডিঙ্গা ডিঙ্গা, যে উৎসব মানুষের মধ্যে যে প্রতিশ্রুতি বাস্তবায়নে আশ্বাস দিয়ে ক্ষমতা আসছেন, এখন আসার পরই আপনারা সেটা শুরু করছেন যে আস্তে ধীরে হবে। তাহলে এখনই আস্তে ধীরে হবে। আর কতদিন পর তো বলবেন যে সময় নাই, কথা বলার সময় নাই, আমরা এখন খুব ব্যস্ত, এটাই বলবেন। দেখা যাক এখন আস্তে ধীরে কত ধীরে হয়, এটাই হচ্ছে মূল বিষয়। তো এখন পে স্কেলে বর্তমানে এই অবস্থায়, পে স্কেল এখন আস্তে ধীরে বাস্তবায়ন হবে, এই পর্যায়ে চলে গেছে। এখন দেখা যাক সেই আস্তে ধীরে নির্বাচন ইস্তাহার ছিল যথাসময়ে, নির্বাচনের পর এখন সেই ইস্তাহার চলে আসছে আস্তে ধীরে, আরো কদিন পর চলে হয়ে যাবে সময় মতো, তারপরে হবে, দেখা যাক কি হয়। তারপরে হবে কাটছাট, তারপরে একটা নাম কাস্তে একটা হয়তো বা পে স্কেল হবে, কিন্তু কবে হবে, কখন হবে, কোন সময় হবে, কি পরিমাণ হবে, প্রয়োজন মিটবে কিনা, এটা কিন্তু প্রশ্ন থেকেই যায়। এবং প্রয়োজন মিটবে না, মন মতো পে স্কেল হবে না, যেটুকু হবে আপনারা খুশি করবেন আপনাদের কাজ কামে যারা সহায়তা করে তাদেরকে খুশি করার জন্য। সাধারণ চাকরিজীবীদের খুশি করার জন্য পে স্কেল আপনারাও করবেন না। হয়তো কিছুটা মোটামুটি একটা চলনসই পে স্কেল বাস্তবায়ন করতে যাচ্ছিল, সেটাকেও তো আপনারা বাস্তবায়ন করতে দেননি। আপনারা রাজনৈতিক নেতারা সেটাকে করে প্রেশার দিয়ে বাস্তবায়ন করতে দেননি, বাস্তবায়ন হয়ে গেল তাছাড়া। এত সময় লাগে না, প্রয়োজন নাই। যাই হোক, কথাগুলো অনেক বলছি, আর কত বলে তো লাভ নাই, কারণ যে বিষয়টা সেটা হচ্ছে মন মানসিকতা। একটা কথা আছে না, যদি হয় সুজন তেঁতুল পাতা নজন, এই হচ্ছে বলি। যদি আপনাদের ইচ্ছা থাকে আপনারা খুব অল্প সময়তে বাস্তবায়ন করতে পারবেন। আসলে ইচ্ছাটাই আপনাদের হচ্ছে না, হবে না, কারণ আপনাদের যে টাকাটা রেখে গেছে এই টাকাটা আপনারা অন্য খাতে ব্যয় করবেন, এবং কোন খাতে ব্যয় করবেন এই কথাও আমি পরে বলবো। আমার কাছে ওই ধরনের খবর নাই, তো তবে আমার অ্যাজাম্পশন আছে, আমার একটা ধারণা আছে আপনারা কোন খাতে ব্যয় করবেন। তো অনেক কথাই বললাম পে স্কেল নিয়ে। পে স্কেলে বর্তমানে খবর এটাই যে এখন আস্তে ধীরে পে স্কেল বাস্তবায়নের দিকে যাচ্ছে। এখন এই আস্তে ধীরে এটা কত ধীরে হবে সেটা এখন সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারবে না। আর আসলে বাস্তবায়ন হতো যদি রাজনৈতিক সরকারটা প্রেশারাইজ না করতো, তাহলে অর্থমন্ত্রী তার বিভিন্ন কথা ইঙ্গিতপূর্ণ বক্তব্য নোটে বলে গেছেন। যাই হোক, আজকের খবর যেটা ছিল যে আমাদের বর্তমান অর্থ প্রতিমন্ত্রী বলছেন আস্তে ধীরে হবে। আস্তে ধীরে আমরা অপেক্ষা করি। এখন যারা আমরা কথাগুলো শুনলেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মধ্যে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং। আনটিল দেন, আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।